বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পের প্লট তৈরির জন্য আমরা বিভিন্ন অলৌকিক ঘটনা এবং প্রাণী হত্যার উল্লেখ করে থাকলেও আমরা কোনো রকমভাবেই এগুলিকে সমর্থন করি না। আশা করি গল্প শোনার আনন্দে শ্রোতারা এই বিষয়টিকে মানিয়ে নেবেন। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা তন্ত্র মন্ত্র যন্ত্র সিরিজের গল্প অপবিদ্যার পঞ্চম এবং অন্তিম পর্ব। গল্পটি আমরা উৎসর্গ করলাম শ্রীরামকৃষ্ণ পার্ষদ ও স্বামী বিবেকানন্দের গুরুভাই স্বামী অভেদানন্দজিকে। এবার এই ঘটনার প্রত্যেক চরিত্রের নাম ঘটনার ধারাবাহিকতার মাধ্যমেই আমি জেনে গেছি। এর মধ্যে একমাত্র সুতপাদিকেই আমি বুঝতে পেরেছি এবং নিজের সাথে তার অদৃশ্য হয়ে যাওয়া শৈশব স্মৃতি কিছুটা পরিচিতির গন্ধ পেয়েছে। কিন্তু শুধু তো গন্ধ পেলেই হবে না, আমি যে আবদ্ধ, যে কিছুক্ষণ আগে শ্মশানের সব সাধনার পরিস্থিতিতে ছিল, সেই আমি এখনও কিভাবে বাল্য বয়সে ঘুরে বেড়াচ্ছি আমারই চোখের সামনে, তা আমি নিজেই জানি না। তবে আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু সেটাই বা কি করে সম্ভব? কি একটা প্রকাণ্ড ঘূর্ণিঝড় উঠেছিল না? হ্যাঁ, তাই তো। তারপরই তো মাথায় এসে লেগেছিল সেই বলি দেওয়া ছাগের ছিন্নমুণ্ড। আরে আমি তাহলে কোথায়? আমার শরীরই বা কোথায়? এ কি, এই মুহূর্তে চারিদিকে অন্ধকার। অনেক চেষ্টাতেই যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। চারিদিকে একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে যেন। কানে তালা লেগে যাবার শব্দ পাচ্ছি যেন। এইভাবে বেশ কিছু সময় যেতে আবার অন্ধকার কেটে গেল। হ্যাঁ, ওই তো আবার দেখতে পাচ্ছি একটা ঘর। সেই ঘরে আলো একটু একটু করে ফুটে উঠেছে। বেশ কিছুটা যেতে চিনতে পারলাম ঘরটা। এটা তো সুতপাতির ঘর। হ্যাঁ, বিবাহের আগে তো এই ঘরেই থাকতো। যেই না ভাবা, হঠাৎ সুতপাতি আমার চোখের সামনে এসে দাঁড়ালো। নিজের কাপড়ের আঁচল কাঁধ থেকে সরিয়ে দিল। বুঝলাম দিদি কাপড় বদলাচ্ছে। নিজের চোখ চাপা দিতে গেলাম, কিন্তু উপায় নেই যে। চোখ যেন বন্ধ করতে পারছি না, তেমনি ঘোরাতে পারছি না নিজের ঘাড়। ওদিকে দিদি একের পর এক বস্ত্র খুলে চলেছে, একে একে শাড়ি, ব্লাউজ, এরপর অন্তর্বাসটা খোলার জন্য চেষ্টা করছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, হে ঈশ্বর, হে ঈশ্বর, ক্ষমা করো আমায়। আমি নিজেও যে চোখকে সরাতে পারছি না। ঠিক সেই সময় হঠাৎ একটা ঘটনা ঘটল। ঘরের কোনো এক কোণ থেকে হঠাৎ বেরিয়ে এলো পুঁটিদি। সেই পুঁটিদি কাজের মাসির মেয়ে। সে পিছন থেকে জাপটে ধরল সুতপা দিদিকে। দিদি চমকে গিয়ে বলল, কে? আমি আর কে হতে পারে? চিনতে পারছো না? সঙ্গে সঙ্গে পুঁটিদি দিদির মুখ চেপে ধরল। মুখ চেপে ধরলেও যখন সুতপাদি দেখল সে আর কেউ নয়, তার ছেলেবেলার বান্ধবী, একমাত্র বান্ধবী পুঁটি, তখন সে ভরসা পেল। পুঁটিদি সুতপাদিকে আর কথা বলতে দিল। সামনেই বিছানা ছিল। সেই বিছানাতেই তাদের কামনা, বাসনা, পাওয়া না পাওয়া, বহুদিনের দূরত্বকে আর সামাজিক নিয়মকে ভেঙে খান খান করে দিল শুধুমাত্র উত্তেজনায়। তারা কি করলো আর কি করলো না তা বলতে গেলে তাদের চাহিদা এবং প্রেমকে অপমান করা হবে।
কিন্তু যা দেখলাম তাতে এটা বুঝলাম যে পুঁটির মধ্যে যে একটা অবদমিত হিংসা জন্ম নিয়েছিল, সেই আগুন যেন একটু একটু করে শান্ত হচ্ছে। যখন পুঁটি শান্ত হলো তখন তার মুখে দুষ্টু হাসি ফুটে উঠেছে। সেই হাসি দেখে সুতপাদিও মৃদু মৃদু হাসছে। এমন সময় একটা শব্দ হলো, কোনো কিছু খোলার শব্দ, যেন মনে হচ্ছে কিছু ভেদ করে প্রবেশ করছে অন্য কিছু। বাইরে তখন রোদ্দুর। ঘরের পর্দা ইত্যাদি যেভাবে ঘরের গোপনীয়তা বজায় রেখেছিল, তা যেন ভেদ করে দিল সুতপা দিদির মামা। সে দুঃসম্পর্কের হলেও আমি ছেলেবেলা থেকেই মামা বলেই ডাকতাম। আমার প্রিয় ব্যক্তি ছিলেন তিনি বরাবর। কিন্তু তাকে দেখে এই দুই দিদি রীতিমতো যাকে বলে থতমত খেয়ে গেল। সুতপা দিদি কোনোভাবে বিছানার চাদর তুলে নিজের লজ্জা নিবারণ করতে থাকল। আমি প্রত্যেকটা ঘটনা পরিষ্কার যেন ছবির মতন দেখতে পাচ্ছি। তাই আন্দাজ করতে পারলাম আমার দুঃসম্পর্কের আর সুতপা দিদির নিজের মামা তার প্রতি এতটা ক্ষিপ্র হয়ে উঠবে, ওকে প্রহারও করতে পারে। কিন্তু না, নিজের ভাগ্নের প্রতি কুদৃষ্টি দেখালেও সে ঠান্ডা মাথায় ঘরের দরজা বন্ধ করল। আবার ঘর অন্ধকার হল। ঘরের ইলেকট্রিক আলো জ্বালল মামা। পুরাতন দিনের সুইচ খট করে এক শব্দে জ্বলে উঠল আলো। এবার মামার এক রুদ্র মুখ দেখতে পেলাম আমরা। সবটা রাগ সে কাজের মাসির মেয়ে পুঁটির উদ্দেশ্যে ছুঁড়ে দিল। পুঁটি ছোট চুলের মুঠি ধরে তাকে গালে ঠাস করে চড় মারল। সুতপা দিয়ে আর্তনাদ করলে বলল, চুপ, একদম চুপ। যদি প্রাণে বাঁচতে চাস তো। কি ভীষণ পাশবিক শক্তি যে মামার মধ্যে ছিল তা দুর্বলের ওপর না প্রয়োগ হতে দেখলে বোঝাই যেত না। সে টানা হিঁচড়ানির মধ্যে তাকে বারবার ব্যর্থ করে দিল শারীরিক বল। যখন পুঁটিদিকে সে সম্পূর্ণভাবে পরাস্ত করে এনেছে, পুঁটিদি মাটির এক কোণে লুটিয়ে পড়েছে, সেই অবস্থায় সে রাগের মাথায় একটা করে থুতু ছিটকে দিল। তারপর যা ঘটল তাতেও আমি শুধুমাত্র দর্শক মাত্র। মামার মুখে গিয়ে পড়ল সেই ঘৃণ্যতার ঘৃণ্যতম প্রকাশ এবং প্রতিবাদ। সেটা গিয়ে লাগতেই তার মধ্যে পাশবিকতা আরও প্রবল হলো। সে নিজের পা তুলে একটা কোষে লাথি আহত পুঁটিদির মাথায় মারল। হায়, মানুষ আর ঈশ্বরের পার্থক্য বেশ বুঝতে পারলাম। ঈশ্বর থাকলে এই অনাচার হতে বাধা দিতে পারতেন নিশ্চয়। কিন্তু আমি যতই রাজনীতি করি, আমি তো সাধারণ মানুষ। শুধুমাত্র পূর্বের ইতিহাস দেখে গেলাম সিনেমার মতো, কিন্তু অপারগের মতো কিছুই করতে পারলাম না। পুঁটিদি কিছুক্ষণ বলির পাঁঠার মতো ছটফট করতে করতে দেহ রাখল। আচ্ছা, বলতে পারেন ওদের অপরাধটা কি? ওদের অপরাধ কি এটাই যে ওরা সমকামী? নাকি পুঁটিদির দেহের চাহিদা পুরুষ সুলভ? নাকি সুতপাদি স্বাভাবিক হয়েও এই অজানা উত্তেজনায় অংশ নিয়েছিল বলে অপরাধী? তবে এখনো ঘটনা শেষ নয়, এরপরে আরও কিছু বাকি ছিল। সেই দুঃসম্পর্কের মামাকে খুনি বলে তফাত করেছিলাম আমি। এবার সে যা করল তাতে তার আসল চরিত্রের পরিচয় পাওয়া গেল। তখনকার দিনে পুরুষরা ঘরে ধুতি পরত। মামার সেই রেয়াজ ছিল। হঠাৎ মামা নিমেষে সেই ধুতি খুলে বিছানায় উঠে গেল। সুতপাদি কেমন যেন একটা ভয়ের আবহে চলে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে দেখছিল। তার মুখটা নিজের হাত সহযোগে
চাপা দিয়ে রেখেছিল। মামা জোর জবরদস্তি করে সেই হাত সরিয়ে পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। এবার আমায় শান্ত কর। প্রবল ধস্তাধস্তি, চিৎকার, গোয়ানি, আর্তনাদ। খাট দুলে উঠল প্রবল ধস্তাধস্তিতে। অবশেষে শান্ত হলো আমার দুঃসম্পর্কের মামা। আমি খুঁজতে লাগলাম সুতপাদি কোথায়। মামার লোমশ দেহের আড়ালে সে চাপা পড়ে আছে এমনভাবে যে তাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। সুতপাদির জন্য আমার একটা চাপা কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্ট যেমন প্রকাশ করতে পারছি না, তেমন এই ঘটনা ইচ্ছা করলেও থামাতেও পারছি না। সবশেষে মামার পাশবিক চেহারাটা উঠে এলো খাট থেকে, আর আমি দেখলাম সুতপাদির চোখ কপালে উঠে গেছে, আর ওপরের কড়িকাঠের দিকে চেয়ে সে নিশ্চুপ। নাক ও মুখের পাশ দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে চাপ চাপ রক্ত। কামড়ের দাগ বা খিমচনোর চিহ্নযুক্ত সদ্য বিবাহিত কন্যার ধর্ষিতা রূপ। ধর্ষিতা, হ্যাঁ, নারী তার নিজের বাড়িতেই সুরক্ষিত নয়, আবার অন্যের ঘর। আবার পর্দা কালো হলো। যখন সাদা হলো তখন দাহ করা হচ্ছে। কাজের মাসির কন্যা ও আমার নিজের মামার কন্যা দুজনেই চিতায় উঠেছে, আর ওদিকে আমার সেই দুঃসম্পর্কের মামা। দেখে বোঝা যাচ্ছে যে আসল চালটা সেই খেলেছে। চিতার অগ্নি যখন দুই অকাল মৃতার দেহ গ্রহণ করেছে, সেই ক্ষুরোধারী বুদ্ধিসম্পন্ন মামা একদিকে দাঁড়িয়ে ন্যাকা কান্নায় ভেঙে পড়ে বলছে, ওরে আমার কি সর্বনাশ হলো রে, ওরে আমার কি সর্বনাশ হলো, যে শালি কাজের বাড়ির মাগিটা চ্যা 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 চ্যা, মেয়ে না ছেলে, আর মাগনিটাকে এভাবে। বলো কি গো, ওই নামে একা করলো? একা মানে? ওর তো ডাইনি শক্তি, প্রথমে টেনে হিঁচড়ে হা 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 হা। কিন্তু ওকে মারলো কে? সুতপা শেষটায় নিজেকে বাঁচাতে গিয়ে এক লাথি মেরে ছিটকে ফেলে দিয়েছিল ওকে। বর্তমানের রাজনীতিবিদ হিসেবে আমার এই সত্তা কোনো কাজেই আসলো না, কারণ এই অন্যায়ের কোনো প্রতিবাদই আমি করতে পারলাম না। সব দায় চাপিয়ে দেওয়া হলো পুঁটিদির ওপর। কিন্তু সুতপাদি কিভাবে আর কেই বা আর কেনই বা তাকে হত্যা করল, সেই সন্ধানও কেউই করল না। একটা হত্যা, খুন ও ধর্ষণ চাপা পড়ে গেল সকলের চোখের আড়ালে। যখন দাহ হচ্ছে, আমার বুকের কাছে কষ্ট হতে লাগলো। একটা দলা পাকানো চাপা কান্নার দৃঢ়তা আমাকে কষ্ট দিতে লাগলো। এমন সময় দেখলাম আমার চোখের সামনের সেই নাট্যমঞ্চ বা পর্দা সম্পূর্ণ নীরব হয়ে গেল। একটা অদ্ভুত নীরবতা সেখানে শান্তি ও সমাপ্তির বাতাবরণ সৃষ্টি করল যেন। কিন্তু এই শান্তি অনন্তের শান্তি নয়, শ্মশানের শান্তি। হঠাৎ মনে হলো আমি চলমান। হ্যাঁ, যেমন করে গাড়িতে করে মানুষ গতিমান হয়, তেমনি আমি যেন শূন্যে গতিমান। নিকষ অন্ধকারের চাদরের ওপর দিয়ে শত লক্ষ কোটি কালো কালো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কালো কুৎসিত কণা ভেদ করে আমি যেন শূন্যে ভাসছি। আমার দেহ নেই, মন আছে, কিন্তু তাও অবচেতনে। আমি অন্ধকারের স্রোতে ভেসে ভেসে বুঝলাম আমি যাত্রা করছি, কিন্তু হাত পা নাড়াবার কোনো ক্ষমতাই আমার নেই। তাহলে কি
আমি নয়, আমার আত্মা ভ্রমণ করছে। কিন্তু কোথায় যাচ্ছে সে? না না, ভয় নয়, বরং কৌতূহল হতে লাগলো এইবার। প্রায় কয়েক মিনিটের মধ্যেই আমি যেন কোনো একটা জায়গায় এসে থামলাম, বরং বলা ভালো যেন কোনো খাপের মধ্যে এসে বদ্ধ হলাম। কিছুই বুঝতে পারার ক্ষমতা আমার ছিল না, কিন্তু যখন আমার হাতটা কেঁপে উঠল এবং সেটাই আমি ধীরে ধীরে নাড়াতেও পারছি দেখলাম, এবং বুঝতে পারলাম যে আমি আমার নিজের চোখের পাতা নাড়াবার ক্ষমতা পেয়েছি, অর্থাৎ আমার দেহে ষাঁড় এসেছে। হ্যাঁ, সুতোপাতি, সুতোপাতি, পটিদি, আমি চিনতে পেরেছি। বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও, শয়তান। কিন্তু আশ্চর্য, সবাই যেন স্ট্যাচু, পাথরের মূর্তির মতন স্থির, কেউ নড়েও না চড়েও না। এমনকি যে কুট্টরি বাবাকে ভরসা করে আমি নিজেকে বাঁচাতে এখানে এসেছিলাম, সেও নিশ্চুপ। অনিমেষ সহ চেলা চামুন্ডারাও স্ট্যাচু। যেমন করে কার্টুনের চরিত্ররা চুপ করে থাকে, সেইভাবেই স্ট্যাচু হয়ে আছে, যেন তাদের কেউ মন্ত্র বলে চুপ করিয়ে দিয়েছে, নাকি প্রয়োগ করা মন্ত্রের ফল তাদের নিজের দিকেই ঘুরে এসেছে, তাই সবাই স্তম্ভিত হয়ে গেছে। কে জানে। আমি এবার দেখলাম আমার থেকে অল্প একটু দূরে সেই ছাগলের ছিন্ন মুণ্ডটা পড়ে আছে। আবার দেখি সেই শবের দিকে, সেই বহু আরাধ্য শব আমার দিকে ব্যথাময় করুণ নয়নে চেয়ে আছে। ক্ষীণ স্বরে এখনো বলছে, বলো, বলো, আমি তোর সুতপা দিদি, তোর সুতপা দিদি। আমি উঠে গিয়ে বললাম, সুতোপাদি, আর কিছু বলবে? একটুখানি, একটুখানি জল খাবো দিবি? আমি এদিক ওদিক খুঁজে দেখলাম, প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য, তার মধ্যেও কে যেন একটা মাটির পাত্রে একটু জল রেখে গেছে। আমি আর অপেক্ষা না করে নির্ভয়ে সেই শবের দিকে এগিয়ে গেলাম। এখন আর কোনো ভয় নেই, কারণ আমি জেনে গেছি এ আর কেউ নয়, এ আমার সুতপা দিদি। নির্ভয়ে তার কাছে এগিয়ে গেলাম। এই নাও, এই নাও জল। খাইয়ে দে। বলে সে হাঁ করল। তারপর আমি তার মুখে ঢেলে দিলাম জল। জল পান করে সে হাউ হাউ করে কেঁদে উঠল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, হাসি রে, এতদিনে আমার মুক্তি হলো। এই বলে সেই শবদেহের মুখ থেকে একটা মহা আর্তনাদ ভেসে উঠে সেই শবদেহটা মাটিতে মিলিয়ে গেল। আমি কিছুমাত্র বোঝার আগে, বলার আগে সব নিশ্চুপ হয়ে গেল। এবার দেখলাম কুট্টরি, অনিমেষ এবং তাদের সাঙ্গপাঙ্গরা সাধারণ হয়েছে। তাদের শরীরের বন্ধন বোধ হয় এবার কেউ খুলে দিয়েছে। কুট্টরি বোধ হয় কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় তাকে থামিয়ে দিল একটা শব্দ। শব্দটা ভেসে আসছে দূর থেকে। প্রায় 10 সেকেন্ড এটা মন দিয়ে শোনার পর কুট্টরি ধীর স্বরে বললেন, সর্বনাশ, পুলিশ এলো নাকি? যেই না বলা, নিমেষে কোত্থেকে গোটা শ্মশানে সাইরেনের শব্দ ভেসে উঠল। অনিমেষ ভয় পেল আরো বেশি। সে বলল, গুরুদেব,
এবার কি হবে? আমরা সব সাধনা করছি জানতে পারলে তো। জানতে পারলে নয়, জানতে পেরেছে। চেলা চামুন্ডারা এক এক করে বলে উঠল, পালাতে হবে, পালাতে হবে। পালাতে হবে, না হলে সাক্ষাৎ হাজত বাস। কিন্তু তার আর উপায় নেই, কারণ পুলিশের ফোর্স ঘিরে ফেলেছে চারদিকে সবাইকে। তার মধ্য থেকে একজন হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা করছে, আমাদের ফোর্স আপনাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আপনারা সরবেন না একদম। যদি কেউ পালাবার চেষ্টা করেন তো আমরা ফায়ার করতে বাধ্য হব। ব্রহ্মচারিণীদের দলও বেরিয়ে এলো। এই সময় তার পেছন পেছন বেরিয়ে এলো সঙ্গীতাও। সে এসে এবার অনিমেষের পাশে দাঁড়ালো। পুলিশ এলো কেন? ও, দেখেছো, তোমাকে বলেছিলাম আমি সব সাধনা ইল্লিগাল। পুলিশের দল ততক্ষণ গোল হয়ে জায়গাটাকে ঘিরে ফেলেছে। হঠাৎ একটা দরাজ গলা সেই প্রবল সাইরেনের আওয়াজের মধ্যে থেকেও আমাদের চমকে দিল। উড়নচণ্ডী বাবা! কুট্টরি পিছন ফিরল, পিছন ফিরলাম আমরাও। চেলা চামুন্ডারা একে একে তার পায়ে গিয়ে পড়ল, আর ভক্তিভরে একে একে একটি নাম বলতে বলতে প্রণাম করতে লাগলো। উড়নচণ্ডী বাবা! আরে হ্যাঁ, উড়নচণ্ডী বাবা। হ্যাঁ, আমি উড়নচণ্ডী বাবা। কুট্টরে, তুই কত বড় সাধক হয়েছিস জানি না, তবে এই সব সাধনা নিয়ে ব্যবসা করতে লজ্জা করে না? কুট্টরি কিছুই বলল না, শুধুমাত্র হাত জোড় করে তার দিকে তাকিয়ে রইল। তারপর উড়নচণ্ডী বাবা বলে যেতে লাগলেন, ইন্সপেক্টর, এদের সবাইকে অ্যারেস্ট করুন। আমি দেখলাম অনিমেষও চুপ, তাই বুঝলাম এবার বাঁচবার একটাই মাত্র উপায়, সেটা হলো যে কোনো উপায়ে এদের বোঝানো। আর এই নূতন ব্যক্তিটিকে প্রথমে বোঝানো দরকার, তাতে যদি একটু লাভ হয়। আমি ওদের এক চেলাকে ফিসফিসিয়ে প্রশ্ন করলাম, দাদা, ও দাদা, এদিকে শুনুন, বলছি উড়নচণ্ডী বাবা কে? আরে উড়নচণ্ডী বাবাই তো হচ্ছেন আমাদের পরম গুরু। কুট্টরি বাবা তো ওনারই শিষ্য। আমার আর বুঝতে দেরি হলো না, এ গুরু আর শিষ্যের গুপ্ত কলহ। আমি সোজা গিয়ে উড়নচণ্ডী বাবার পায়ে গিয়ে পড়লাম। বাবা, বাবা, আমরা নিষ্পাপ। সে আমাকে থামিয়ে দিয়ে বলল, জানি জানি, আমি সব খবর পেয়েছি। ইন্সপেক্টর, এদেরকে ছেড়ে দিন। এরা না জেনেই এতে জড়িয়ে পড়েছে, নিষ্পাপ। আপনি বরং পানের গোদা ও সাকরেদদের পাকড়াও করুন। তাই হল। অনিমেষ, সঙ্গীতা আর আমি, এই তিনজন বাদে সেই শবদেহকে ঘিরে যে মহা সমারোহ উঠেছিল শ্মশানে, তা এভাবে শেষ হবে ভাবিনি। আমরা আর কোনো দিকে ভ্রুক্ষেপ না করে হাঁটা লাগালাম। অনিমেষ আমাদের আগের পথ ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই পথ দিয়ে যেতে যেতে উড়নচণ্ডী বাবা আমায় থামিয়ে বললেন, দাঁড়াও, ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে, পশ্চিম দিক দিয়ে যাও। এই বলে একটি নির্দিষ্ট দিকে তিনি আঙুল দেখালেন। আমি সেদিকে এগিয়ে গেলাম, কিন্তু আবার তিনি পিছন থেকে ডাকলেন আমায়। দাঁড়াও। তারপর আবার একটু থেমে বললেন, ওসব কাল সর্বটর্ব কিচ্ছু নয়, তোমাকে সম্মোহন করা হয়েছিল, আর কিচ্ছু নয়, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। তবে আজ যে তোমাকে নিজের কথা শুনিয়েছে,
এই মৃতদেহের মধ্যে এসে সে কিন্তু সত্যিই তোমার পরিজন। আমি হাত নাড়িয়ে কিছু বোঝাতে যাব, এমন সময় উড়নচণ্ডে বললেন, কুট্টরি, কুট্টরি কোথায়? শোরগোল পড়ে গেল আবার। সত্যি তো, কোথায় গেল, কোথায় গেল কুট্টরি? চারিদিকে খোঁজা হলো, কিন্তু কোথাও কুট্টরির চিহ্ন মাত্র নেই। এমনকি এদিক ওদিক জঙ্গলে গুলি চালানো হলো, তবু কোথাও তাকে পাওয়া গেল না। অবশেষে সব প্রক্রিয়া যখন বিফল হয়েছে, তখন উড়নচণ্ডে বাবা বললেন, শালা, শালা পালিয়েছে। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ পর আমি তখন বাড়ি ফিরে এসেছি। আমার জীবন ধীরে ধীরে গতি পাচ্ছে। একটা ফোন এলো। আরে ভাই, তোর খবর কি? অফিসে আসছিস না কেন? যাব, কাল থেকেই ভাবছি যাব। প্রবল বিরক্তিতে মনে পড়ল, আরে প্রায় 15 দিন হয়ে গেছে অফিস যাওয়া হয়নি। যাক, সিক লিভ বলে চালিয়ে নেব, কারণ এই ঘটনা তো আর কাউকে বলা যাবে না। আবার আমার ফোনটা বাজল। এবার অনিমেষ ফোন করেছে। হ্যাঁ ভাই অনিমেষ, বল। সঙ্গীতা ভালো আছে তো? হ্যাঁ ভালো, কিন্তু কিন্তু কি? একটা জিনিস তোকে জানাবার আছে। কি? তোর সুতোপাতির ভূত, মানে যেটা সব সাধনার সময় প্রবেশ করেছিল, আর কালো বিড়াল মানে আলেয়া, দুটোই কিন্তু এক। কি করে বলছিস? কারণ কি? কারণ তোর মামার বাড়ির অ্যাড্রেস আর আমাদের ফ্ল্যাটের অ্যাড্রেস এক। মানে? তোর পুরাতন মামার বাড়ি ভেঙে এই ফ্ল্যাট তৈরি হয়েছে। আজ ডকুমেন্টস আর পুরাতন ছবি ঘাঁটতে গিয়ে খোঁজ পেলাম। শুনছিস রক্তিম? হ্যালো রক্তিম, হ্যালো। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা তন্ত্র মন্ত্র যন্ত্র সিরিজের গল্প অপবিদ্যার 5ম এবং অন্তিম পর্ব। গল্প পাঠে অন্বেষণ সরকার। রক্তিমের চরিত্রে অভিক জাঠি, অনিমেষের চরিত্রে সাত্তকী ঘোষ, সঙ্গীতার চরিত্রে ববি বসু রায়, কুট্টরিতান্ত্রিকের চরিত্রে বিরূপাক্ষ চক্রবর্তী, কুট্টরিতান্ত্রিকের চেলার চরিত্রে অন্বেষণ সরকার ও আশিস কুমার বাগ, সুতপা দিদির চরিত্রে রিম্পা রায় এবং মুনা চ্যাটার্জি, পুলিশের চরিত্রে হিমাদ্রি পাল, সুতপা দিদির মামার চরিত্রে অন্বেষণ সরকার, উড়নচণ্ডে বাবার চরিত্রে কৌশিক প্রামাণিক এবং রক্তিমের অফিস কলিগ এবং অন্যান্য চরিত্রে সরজিৎ ঘোষ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।